আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের দায়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে। দায়িত্বভার গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জেলা প্রশাসনের বৈঠকে যোগ দিতে দক্ষিণ চব্বিশ পরগনা যাচ্ছেন। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। আগামীকাল দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। আইপিএল ক্রিকেটে ইডেনে আজ কলকাতা নাইট রাইডার্স খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক এবং হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজীব সরকার নামে এক জনৈক ব্যক্তি তাঁর অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলার রোড শোয়ে অভিষেক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে জানানো হয়েছে। অভিষেকের বক্তব্যের ভিডিও তাঁর অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। এর প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় গত 5ই মে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য দায়ের হয়েছে এফআইআর। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, রাজ্য পুলিশের তরফে সম্ভবত অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এটিই প্রথম এফআইআর। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার গতকাল 3 আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে জানিয়েছেন, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে যাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হলো। ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, তদন্ত বর্তমানে সিবিআই এর হাতে এবং বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় মূল অপরাধের তদন্তে হস্তক্ষেপ করা হচ্ছে না। তবে কলকাতা পুলিশের কয়েকজন সিনিয়র আধিকারিক কিভাবে পরিস্থিতি সামলাচ্ছিলেন তা খতিয়ে দেখা হয়েছে। এ ব্যাপারে কোনো মন্ত্রী বা তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল কিনা তাও বিবেচনা করা হবে। অফার ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে। যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে। তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট। অভয়াকাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেস প্রত্যক্ষভাবে জড়িত বলে নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ এবং পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও অভিযোগ করেছেন। প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দীদের কাছে মোবাইল ফোন থাকার ঘটনায় জেল সুপার সহ 2 আধিকারিককে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় কর্তব্য পালনে গাফিলতি এবং বন্দীদের অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে জেলের সুপার এন কুজুর এবং কো কন্ট্রোলার দীপ্ত ঘড়াইকে অবিলম্বে সাসপেন্ড করেছে। কিভাবে সংশোধনাগারের ভেতরে বন্দীরা অবাধে স্মার্টফোন ব্যবহার করছিল তার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের কাছে কারা দপ্তরের এই অব্যবস্থার জন্য পূর্বতন সরকারকেই দায়ী করেন। তিনি জানান, রাজ্যের প্রায় প্রতিটি সেন্ট্রাল জেলে কয়েদিদের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ আসছিল। তার প্রেক্ষিতেই প্রেসিডেন্সি সংশোধনাগারে অভিযান চালিয়ে সিম কার্ড সহ 23টি স্মার্টফোন উদ্ধার হয়েছে। এই ঘটনায় শেখ শাহজাহান সহ যারা জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে পূর্বতন সরকার অপরাধীদের সুবিধা পাইয়ে দিতেই সংশোধনাগারে মোবাইল ফোন বা অন্য অপরাধমূলক কাজে মদত যোগাত বলে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার অভিযোগ করেছেন। জেল থেকেই তো পুরো অপরাধ জগৎ চলতো। আমরা জানি যে জেল হচ্ছে সংশোধনাগার, কিন্তু তৃণমূল কিংবা তার আগের বাম আমলে এই সংশোধনাগারগুলো পরিণত হয়েছিল যারা ক্রিমিনাল তারা যেন আরো হায়ার গ্রেড ক্রিমিনাল হতে পারে। জেলের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ চলতে থাকতো। বহু ক্ষেত্রে জেলারদের নীরব থাকতে বাধ্য করা হতো। যারা তার দায়িত্বে থাকতেন তারা যদি ট্যাপও করতেন তাহলে মুশকিল হতো।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে গতকাল 10 ঘণ্টা জেরা করে ইডি। এর আগে 5 বার তাকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। গতকাল সকালে কোনো রকম নোটিশ ছাড়াই ইডি দপ্তরে সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। দীর্ঘ জেরার পর 10 ঘণ্টা পর রাতে তিনি বেরিয়ে আসেন। 10 দিন পর ফের তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ইডি। এদিকে অবৈধভাবে জমি দখল ও আর্থিক দুর্নীতি মামলায় ধৃত কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে গতকাল 13 দিনের ইডি হেফাজতে পাঠানো হয়েছে। ব্যাংশাল আদালতে গতকাল সকালে তাকে পেশ করা হয়। 28 মে ফের তাকে আদালতে পেশ করা হবে। রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে আগামী 18 জুন বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। রথীন্দ্র বসু গতকাল অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর জানিয়েছেন ওই দিন সকাল 11টায় রাজ্যপাল RN রবি অধিবেশনে তাঁর বক্তব্য রাখবেন। এরপর দুপুর 12:30টায় অধিবেশনের দ্বিতীয়ার্ধ শুরু হবে। এর আগে পরিষদীয় নিয়ম মেনে বসবে সর্বদলীয় ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। 22 জুন চলতি অর্থ বছরের বাকি 8 মাসের জন্য বাজেট পেশ করা হতে পারে। এদিকে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে গতকাল কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু দায়িত্বভার গ্রহণ করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দায়িত্বভার গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ প্রথম জেলা সফর করবেন। তিনি সড়ক পথে প্রথমে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার যাবেন। সেখানে জেলার পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এরপর ফলতায় আগামী 21 তারিখ নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে কর্মী সভায় যোগ দেবেন। এদিকে ফলতায় ভোট গ্রহণকে কেন্দ্র করে তৎপরতা তুঙ্গে। ওই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কর্ণীকে সমর্থনের কথা ঘোষণা করেছে সিপিআইএম লিবারেশন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1 জুন থেকে রাজ্যে জনতার দরবার শুরু করতে চলেছেন। উত্তরপ্রদেশের ধাঁচে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে মুখ্যমন্ত্রী সরাসরি রাজ্যের মানুষের অভাব অভিযোগ শুনবেন এবং তাদের সমস্যার সমাধান করবেন। রাজ্যের দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান জেলার সঙ্গে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে সমস্ত জেলাশাসকদের কাছে সম্প্রতি পাঠানো এক নির্দেশিকায় বলা হয়েছে, গত 14 বছরে দেওয়া শংসাপত্রগুলির সত্যতা ও বৈধতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। সে কারণেই রিভেরিফিকেশনের এই সিদ্ধান্ত। সরকারি নথি অনুযায়ী 2011 সালের পর থেকে তপশিলি জাতি, উপজাতি ও ওবিসি মিলিয়ে প্রায় 1,69,00,000 জাতি শংসাপত্র ইস্যু করা হয়েছে। দুয়ারে সরকার শিবিরের মাধ্যমেও বিপুল সংখ্যক শংসাপত্র দেওয়া হয়। প্রশাসনের দাবি, এই সময়কালে ইস্যু করা কিছু সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট নিয়ে সংশয় রয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন হাসপাতালে অব্যবহৃত খালি শয্যা বা বেড এবার থেকে প্রয়োজনে রাজ্য সরকারি হাসপাতালগুলি ব্যবহার করবে। বিভিন্ন সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে গতকাল এসএসকেএমে এক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নির্দেশ দেন। বিভিন্ন সরকারি হাসপাতালে বেড না থাকায় মুমূর্ষু রোগীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ নতুন নয়। এই সমস্যা মেটাতে কেন্দ্রের অধীনস্থ বিভিন্ন হাসপাতালে ফাঁকা পড়ে থাকা বেড যাতে রাজ্য সরকারের হাসপাতালগুলি ব্যবহার করতে পারে, এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে আলোচনা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সারাইয়ের কারণে আগামীকাল বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে বলে জানানো হলেও সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। গত রাতে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ এ ব্যাপারে নতুন বিজ্ঞপ্তি জারি করে। এর ফলে আগামীকাল গোটা দিনই কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু যান চলাচলের জন্য খোলা থাকছে। সেতু সারাইয়ের কাজ স্থগিত হওয়ায় সিদ্ধান্ত বদল বলে জানা গেছে। পূর্ব রেলের সমুদ্রগড় ও নবদ্বীপধাম স্টেশনের মধ্যে 92 নম্বর ব্রিজের রক্ষণাবেক্ষণ ও জিরাট ও গুপ্তিপাড়া স্টেশনের মধ্যে লিমিটেড হাইট সাবওয়ে কাজের জন্য আজ সকাল 8:20 থেকে বিকেল 4:10 পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কারণে আজ হাওড়া কাটোয়ার মধ্যে 4 জোড়া, ব্যান্ডেল কাটোয়ার মধ্যে 3 জোড়া, শিয়ালদা কাটোয়ার মধ্যে 1 জোড়া ইএমইউ লোকাল বাতিল থাকবে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকলেও আগামী কয়েকদিন রাজ্যে সব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, তবে তাপমাত্রার কোনো তারতম্য হবে না বলে আকাশবাণীকে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস। এদিকে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ইডেনে আজ আইপিএলের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। প্লে অফে যাওয়ার কোন রকম সম্ভাবনা জিইয়ে রাখতে হলে কেকেআরকে বাকি 3টি ম্যাচ জিততেই হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের দায়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো 5 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে পৌঁছেছেন। তিনি আজ সে দেশের প্রধানমন্ত্রী ও রাজা রানীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভারতীয় সম্প্রদায় ও অগ্রণী ডাচ কোম্পানির সিইওদের সামনে ভাষণ দেবেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী তার 5 দেশ সফরের প্রথম পর্যায়ে ইউএইর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সরকার পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু 3 টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। দিল্লিতে আগামী মাসের 30 তারিখে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর শুরু হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার 3 আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। 5 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গভীর রাতে নেদারল্যান্ডসে পৌঁছন। আমস্টারডাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান ডাচ বিদেশমন্ত্রী টম ব্যারেন্টসেন। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, নেদারল্যান্ডস সফরকালে প্রধানমন্ত্রী ডাচ প্রধানমন্ত্রী রব জেটনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। প্রধানমন্ত্রী সেদেশের ভারতীয় সম্প্রদায় এবং অগ্রণী ডাচ কোম্পানিগুলির সিইওদের সামনেও আজ ভাষণ দেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর চিপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুদেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। উল্লেখ্য, বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার হল নেদারল্যান্ডস। পুনর্নবীকরণযোগ্য শক্তি, জল পরিচালন, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, কৃষি, প্রযুক্তি ও স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা রয়েছে। তার এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি সদ্য সম্পাদিত ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির বিভিন্ন দিকও খতিয়ে দেখা হবে বলে আশা করা হচ্ছে। নেদারল্যান্ডস সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল যাবেন সুইডেনের কোটেনবার্গে। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টানসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্প সংক্রান্ত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপীয় বাণিজ্যিক ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লিয়নও উপস্থিত থাকবেন। সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারাল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গেও। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনেও নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। মঙ্গলবার তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সেখানে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোর ছাড়াও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডারিকসন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ফেটেরি অর্পো, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টান ফ্রস্টাদত্তির এবং সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন অংশ নেবেন। প্রযুক্তি, উদ্ভাবন, পুনর্নবীকরণ ও পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। সফরের চূড়ান্ত পর্যায়ে তিনি যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সঙ্গে তিনি বৈঠক করবেন।
ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 5 দেশ সফরের প্রথম পর্যায়ে সংযুক্ত আরব আমিরশাহী সফরের সময় এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। এর মধ্যে আছে পেট্রোলের মজুদ ভাণ্ডার, দীর্ঘমেয়াদী এলপিজি সরবরাহ ও প্রতিরক্ষা সহযোগিতা। আবুধাবিতে চলতি পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইইউ এর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। সেখানে সংযুক্ত আরব আমিরশাহী ভারতকে 500 কোটি মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেয়। প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছেন। জাহেদ আল নাহিয়ানের সঙ্গেও বৈঠকের পর তিনি সংযুক্ত আরব আমিরশাহীর ওপর সাম্প্রতিক হামলারও তীব্র নিন্দা করেন। हॉर्मुज़ को फ्री, ओपन और सेफ बनाए रखना ये हमारी सबसे बड़ी प्राथमिकता है। इस विषय में अंतर्राष्ट्रीय कानूनों का पालन आवश्यक है। ब्रदर, भारत हर परिस्थिति में यूएई के साथ कंधे से कंधा मिलाकर खड़ा है और आगे भी खड़ा रहेगा। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে আমেরিকার গৃহীত পদক্ষেপ যে সঠিক তার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ইরানের সমালোচনা করেন। তেহরানের সঙ্গে চুক্তিগুলি ধারাবাহিকভাবে মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। ওয়াশিংটনে আরও এক দফা বৈঠক শেষে ইসরায়েল ও লেবানন চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ 45 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগার জানিয়েছেন, 2 দফার আলোচনার পরেই সিদ্ধান্ত। আগামী 2রা ও 3রা জুন ফের আলোচনায় বসা হবে। সরকার পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু 3 টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। এক গেজেট বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে, ডিজেল রপ্তানিতে এই বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক 23 টাকা থেকে কমিয়ে 16 টাকা 50 পয়সা করা হয়েছে। একই সঙ্গে বিমানের জ্বালানির ক্ষেত্রে এই হার লিটার পিছু 33 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 16 টাকা। আগামী এক পক্ষকাল এই হার কার্যকর হবে। আজ থেকেই তা চালু হয়েছে। দিল্লিতে আগামী মাসের 30 তারিখ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর চালু হতে চলেছে। আগামী 29শে জুলাই পর্যন্ত প্রক্রিয়া চলবে বলে নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে। উল্লেখ্য, 20 থেকে 29শে জুন প্রশিক্ষণ সহ দরকারি নথি ছাপানোর কাজ এবং 30শে জুন থেকে 29শে জুলাই পর্যন্ত বুথ লেভেল আধিকারিকদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এই যাচাই অভিযান চালানো হবে। এই প্রক্রিয়ায় 13,000-এরও বেশি বিএলও মোতায়েন করা হচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক এবং হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজীব সরকার নামে এক জনৈক ব্যক্তি তার অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলার রোড শোয়ে অভিষেক সম্প্রতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে জানানো হয়েছে। অভিষেকের বক্তব্যের ভিডিও তার অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। এর প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় গত 5ই মে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য দায়ের হয়েছে এফআইআর। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা গেছে। এদিকে আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার 3 আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে জানান, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং জোর করে দেহ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল বলে তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ অভিযোগ করেছেন। আরজিকর ফাইল নতুন করে খোলার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই মামলায় বহু ব্যক্তি সন্দেহের তালিকায়। নতুন করে তদন্ত শুরু হয়, মেয়ের বিচারের পথ প্রশস্ত হল বলেও তিনি আশা প্রকাশ করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মহিলাদের ক্ষমতায়নে একটি কমিটি গঠন করেছেন। লোকসভায় বিজেপি সাংসদ ডক্টর পুরন্দেশ্বরীকে এই কমিটির চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। প্যানেলে লোকসভার 18 এবং রাজ্যসভার 10 জন সদস্য থাকছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে সহজে ব্যবসা ও জীবনযাত্রা আরও সুগম করার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বিদেশ যাত্রার ওপর সেস কর বা অতিরিক্ত মাসুল আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট খারিজ করে দেন। আইপিএল ক্রিকেটে ইডেনে আজ কলকাতা নাইট রাইডার্স খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 5 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে পৌঁছেছেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। খবর আপাতত এ পর্যন্তই।